প্রিয় শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি ক্লাস নিব নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। এই অধ্যায়ে আমরা গতদিন যে সালোক সংশ্লেষণ পড়েছিলাম, সেই সালোক সংশ্লেষণের উপর আজকে আমরা আবার দ্বিতীয় ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন তোমাদের দেখিয়েছিলাম একটা গাছ কিভাবে আলোক পর্যায়ে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে তারা শর্করা তৈরি করে। আমি এখানে দুইটি দেখো পাতা নিয়ে এসেছি। এই পাতাটি কিভাবে তাদের আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়ে তারা খাদ্য তৈরি করে। আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা খাদ্য তৈরি করে। এই সালোক সংশ্লেষণের দুইটি পর্যায় থাকে। এই পর্যায় দুটি আমরা জানি যে অন্ধকার পর্যায় এবং আলোক পর্যায়। আলোক পর্যায়ে আমরা দেখেছি যে এই আলোক পর্যায়ে উদ্ভিদ এটিপি আর NADPH প্লাস H প্লাস, এই যে দুইটা উপাদান আলোক পর্যায়ে এরা তৈরি করে থাকে। আলোক পর্যায়ে আমরা গতদিন শিখেছি যে আলোক পর্যায়ে এরা তৈরি করে। তাহলে এই আলোক পর্যায়ে যখন তৈরি করে এটিপি আর NADPH প্লাস H প্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে অন্ধকার পর্যায়। এই অন্ধকার পর্যায়ে আজকে আমরা আলোচনা করব অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়ে তোমরা সবাই জানো যে এই পর্যায়ে আলোর প্রয়োজন পড়ে না, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে যে NADPH তৈরি হয়েছিল এই বিষয়টা অন্ধকার পর্যায়ে এখানে আলোর কোনো প্রয়োজন হয় না। তাহলে এখানে কি হয়, আলোর উপস্থিতিতে দেখা গেছে এই প্রক্রিয়া চলতে থাকে এবং আলোক পর্যায়ে আমরা এটা তৈরি করতে দেখেছি। তাহলে সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে সবুজ যে উদ্ভিদগুলো আছে, এখানে আমরা যে উদ্ভিদগুলো দেখছি যে এই উদ্ভিদগুলো কার্বন ডাই অক্সাইডের বিজারণ যে সংগঠিত হয় এর উপরে তিনটি গতিপথ শনাক্তকরণ করা হয়েছে। তাহলে সবুজ যে উদ্ভিদে এই তিনটি বিজারণ পথ উল্লেখ করা হয়েছে। এই বিজারণ পথের মধ্যে আমরা দেখেছি 1 নম্বর যে যেটা আছে সেটা হচ্ছে কেলভিন চক্র, অর্থাৎ আমরা জানি যে কেলভিন। তাহলে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কেলভিন চক্র। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হ্যাস এবং স্ল্যাগ চক্র। হ্যাস ও স্ল্যাগ চক্র বলা হয়। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্যাসুলেসিয়ান চক্র। এই তিনটা চক্রের উপর নির্ভর করা হয়েছে। তাহলে দেখো যে কেলভিন চক্র, হ্যাস এন্ড স্ল্যাগ চক্র আর ক্যাসুলেসিয়ানের চক্র, তিনটা চক্রের উপর কার্বন ডাই অক্সাইড বিজারণে নির্ভর করে থাকে। আজকে আমরা যে পর্যায়টা করব সেটা হচ্ছে অন্ধকার পর্যায়, যেটাকে আমরা বলবো অন্ধকার পর্যায়। এই অন্ধকার পর্যায়ে আমরা কার্বন ডাই অক্সাইড বিজারণের উপর যে আমাদের যে পর্যায়গুলো আছে, এই পর্যায়গুলোর মধ্যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে C3 উদ্ভিদের গতিপথ এবং কেলভিন চক্র। তাহলে অন্ধকার পর্যায়ের মধ্যে আমরা এখন যেটা করব হচ্ছে কেলভিন চক্র। এই চক্রটা আমরা এখন করব। তাহলে এখন দেখো যে এই আলোক পর্যায়ে আমরা দেখেছি যে আলোক পর্যায়ে ATP NADPH2 আলোক পর্যায়ে তৈরি হয়েছে। এখন একটা কেলভিন চক্রে অন্ধকার পর্যায় যখন সংঘটিত হবে তখন দেখো একটা পাতায় কিভাবে এই প্রক্রিয়াটা সংঘটিত হয়। তাহলে আমরা এটা দেখি
যে একটা পাতায় কিভাবে এটা সংগঠিত হয়। তাহলে একটা পাতাতে আমরা দেখি যে এইটা কিভাবে সংগঠিত হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব যে আলোক পর্যায়ে আমাদের এই দুইটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে এই দুইটা বিষয় আলোক পর্যায়ে তৈরি হয়েছিল, আর অন্ধকার পর্যায়ে এখানে আলোর কোনো প্রয়োজন হয় না। তিনটা প্রক্রিয়ার মাধ্যমে এই শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে অন্ধকার পর্যায়ে কেলভিন চক্র যেটা আছে, অর্থাৎ এইটাকে আমরা C3 উদ্ভিদ বলে থাকি, C3 উদ্ভিদ বলে থাকি। তাহলে কেলভিন চক্রে আমরা দেখব যে এই কেলভিন চক্রে আমরা জানি যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাহলে দেখো বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। এবার দেখো পাতায় থাকবে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, 5 কার্বন রাইবোজ শর্করা থাকে। তাহলে দেখো পাতায় থাকবে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, যেটাকে আমরা 1 ডাইফসফেটও বলতে পারি। তাহলে 5 কার্বন রাইবোজ তোমরা এখানে আরো সুন্দর করে লিখতে পারো যে এখানে শর্করা না লিখে দেখো 1 ডাইফসফেট, তাহলে 1 ডাইফসফেট। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড 5 কার্বন বিশিষ্ট রাইবোজ 1 ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে এখানে তৈরি করবে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। তাহলে এখানে দেখো 5 কার্বন আর এখানে 1 কার্বন, তাহলে মোট 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে। তাহলে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, কিটো অ্যাসিড উৎপন্ন করে। তাহলে দেখো যে আমরা জানি যে একটা উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে তার পাতায় 5 কার্বন বিশিষ্ট যে রাইবোজ 1 যে ডাইফসফেট আছে, এই 1 ডাইফসফেটকে যুক্ত করে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করে। পরবর্তীতে এটি ভেঙে যে এই 6 কার্বন ভেঙে যে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এটা ভেঙে যে 3 কার্বন বিশিষ্ট অর্থাৎ 2 অণু 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে দেখো এখানে আমাদের কার্বন সংখ্যা কিন্তু ভেঙে ভেঙে এইভাবে ধারাবাহিকভাবে যাবে। তাহলে কি হলো, কার্বন ডাই অক্সাইড 5 কার্বন বিশিষ্ট রাইবোজ 1 ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এবার এই 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড ভেঙে যে 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এটাকে আমরা বলতে পারবো 3PGA, অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য আমরা এই উদ্ভিদটাকে C3 উদ্ভিদ বলে থাকি। তাহলে দেখো 3 ফসফোগ্লিসারিক যখন অ্যাসিড উৎপন্ন হলো, পরবর্তীতে আমরা জানি যে এখানে আলোক পর্যায়ে আমাদের যে দুইটা উপাদান তৈরি হয়েছিল, এই দুইটা উপাদান ব্যবহার করে। অর্থাৎ আলোক পর্যায়ে যখন এই দুইটা উপাদান ব্যবহার করে, তখন দেখো আমাদের এখানে দুইটা উপাদান যখন আমরা এখানে দেখলাম যে 2 অণু 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো, তখন আলোক পর্যায়ে ATP আর NADPH+H+। দেখো এই দুইটাকে এই অন্ধকার পর্যায়ে এরা ব্যবহার করবে, আর যখনই অন্ধকার পর্যায়ে এইটাকে ব্যবহার করবে, ব্যবহার করার সাথে সাথে এখানে তৈরি করবে 3 ফসফোগ্লিসারলডিহাইড, অর্থাৎ 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 ফসফোগ্লিসারলডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করে। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করে, অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করে। ডাইহাইড্রোক্সি
অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করে। তাহলে দেখা যাচ্ছে যে একটা উদ্ভিদ আলোক পর্যায়ে আলোর মাধ্যম দিয়ে এই দুইটা উপাদান তৈরি করে পরবর্তীতে অন্ধকার পর্যায়ের যে তিনটা কার্বন ডাই অক্সাইডের বিজারণের যে তিনটা ধাপ ছিল তার মধ্যে একটা ধাপ ছিল হচ্ছে কেলভিন চক্র, যেটাকে আমরা বলি C3 উদ্ভিদ। এই C3 উদ্ভিদগুলোকে দেখা যায় যে এরা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড 5 কার্বনযুক্ত রাইবোজ 1,5 ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এবার দেখো এই 6 কার্বন ভেঙে যে এই অস্থায়ী কিটো অ্যাসিডটা ভেঙে যে 2 অণু 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে আমরা বলি প্রথম স্থায়ী পদার্থ 3PGA। তাহলে প্রথম স্থায়ী পদার্থ তৈরি করলো। আর প্রথম স্থায়ী পদার্থ যখন তৈরি হলো তখন এটা ATP আর NADPH2 এর মধ্য দিয়ে যুক্ত হয়ে 3 ফসফোগ্লিসারাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটিক ফসফেট উৎপন্ন করে। পরবর্তী ধাপে এখানে দেখা গেছে যে এই দুইটা পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে একদিকে তৈরি করবে শর্করা এবং অন্যদিকে আবার পুনরায় প্রথম থেকে শুরু হয়। তাই এই চক্রটাকেই আমরা বলি কেলভিন চক্র। তাহলে মনে রাখবে যে কেলভিন চক্র যেটা আছে সেটা হচ্ছে এইভাবে তারা পর্যায়ক্রমে তারা শর্করা তৈরি করে। তাহলে প্রথম ধাপে দেখো এখানে এসে যখন একদিকে শর্করা তৈরি করলো, অন্যদিকে আবার দেখো 5 কার্বনযুক্ত রাইবোজ 1,5 ডাইফসফেট তৈরি হলো। আবার ওইটা ধারাবাহিকভাবে আবার দেখো শর্করা তৈরি করলো, আবার পুনরায় চলে আসলো। তাহলে এইভাবে এই চক্রটা 6 কার্বন ডাই অক্সাইড, তার মানে কি দেখো 6 কার্বন ডাই অক্সাইড এর জন্য এখানে এই চক্রটা ঘুরবে হচ্ছে 6 বার। তাহলে 6 বার ঘুরে এরা তৈরি করবে 1 অণু গ্লুকোজ। তাহলে 6 বার ঘোরার পরে এরা তৈরি করবে 1 অণু গ্লুকোজ। তাহলে দেখো এই চক্রের মধ্য দিয়ে 1 অণু গ্লুকোজ তৈরি করতে 6 কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে 6 বার ঘুরে 1 অণু গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে এই যে প্রক্রিয়া, এই কেলভিন চক্র সর্বোচ্চ এখানে 6 বার ঘুরবে চক্রটা। তাহলে এই চক্রটা কয়বার ঘুরবে? 6 বার ঘুরবে। তাহলে আমরা জানি যে এই কার্বন ডাই অক্সাইড আত্মীকরণের এই গতিপথ আবিষ্কারের কারণে কেলভিন বেনসন চক্র বা সংক্ষেপে আমরা কেলভিন চক্র বলে থাকি। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে সকল উদ্ভিদগুলো খাদ্য তৈরি করতে পারে সেই সকল উদ্ভিদগুলোকে C3 উদ্ভিদ নামে পরিচিত, C3 উদ্ভিদ তাদেরকে বলা হয়। তাহলে আমরা খুব সহজেই কেলভিন চক্রটা আমরা বুঝতে পারলাম যে কেলভিন চক্রটা অন্ধকার পর্যায়ের মধ্যে কেলভিন চক্রটা কিভাবে সংঘটিত হয়। দ্বিতীয়টা আসি আমরা হ্যাস এবং স্ল্যাগ চক্র, অর্থাৎ আমরা আরো একটা পড়ছিলাম 2 নম্বর, এটা 1 নম্বর দিতে পারো। তাহলে 2 নম্বর পড়ছিলাম হ্যাস এবং স্ল্যাগ চক্র। তাহলে হ্যাস এবং স্ল্যাগ চক্রটাকে আমরা বলতে পারবো C4 উদ্ভিদ। তাহলে এইটাকে আমরা বলবো C4 উদ্ভিদ, আর এইটাকে আমরা বলতে পারবো C3 উদ্ভিদ। তাহলে দেখো C3 উদ্ভিদ হওয়ার মূল কারণ হচ্ছে যে এই কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হিসাবে আমরা পেয়েছি 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 3টা কার্বন বিশিষ্ট এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড পাওয়ার জন্য এটাকে আমরা বলবো C3 উদ্ভিদ। আর হ্যাস এবং স্ল্যাগ চক্রে যেটা বলা হয়েছে, অর্থাৎ আমরা জানি অস্ট্রেলীয় বিজ্ঞানী এমডি হ্যাস ও সিআর স্ল্যাগ 1966 সালে কার্বন ডাই অক্সাইড বিজারণের একটি গতিপথ নির্ণয় করেন। এই যে গতিপথ যে আবিষ্কার করেন, এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ, তাহলে মনে রাখবে এর গতিপথের প্রথম স্থায়ী পদার্থ, তাহলে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দেখো আমরা এই হ্যাস এবং স্ল্যাগ চক্রে যেটা বলা হয়েছে যে হ্যাস এবং স্ল্যাগ চক্রে
হ্যাস ও সিলাক চক্রের C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন এই C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার C3 উদ্ভিদের থেকে বেশি, অর্থাৎ C3 উদ্ভিদের থেকেও C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি হয়। তাহলে C4 উদ্ভিদগুলোকে আমরা কোনগুলোকে বলতে পারি? তাহলে C4 উদ্ভিদ হতে পারে বিভিন্ন ধরনের ঘাস হতে পারে, মুথা ঘাস হতে পারে, অ্যামারান্থাস হতে পারে, আখ হতে পারে, ইক্ষু হতে পারে, আখ বা ইক্ষু। তাহলে এই বিষয়গুলোকে আমরা বলবো হ্যাস এবং সিলাক চক্র, কারণ এদের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে এটাকে আমরা প্রথম স্থায়ী পদার্থ বলতে পারবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অন্ধকার পর্যায়ের মধ্যে দুইটা চক্র নিয়ে আমরা আলোচনা করেছি, যে এই দুইটা চক্রের মধ্যে আমাদের কেলভিন চক্র, যেটাকে আমরা C3 উদ্ভিদ বলে থাকি, আর হ্যাস এবং সিলাক চক্রের মধ্যে C4 উদ্ভিদ বলে থাকি। তাহলে এই দুইটা পর্যায়ের মাধ্যমে এরা বিভিন্ন ধরনের শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারবে। আর এই খাদ্যগুলো তৈরি করার পরে এখন দেখো আমরা জানি যে সালোক সংশ্লেষণের জন্য কিছু প্রভাবক আছে। যেমন দেখো তোমাদের আমি এখানে একটু দেখাচ্ছি যে সালোক সংশ্লেষণের জন্য আমাদের যে প্রভাবকগুলো ব্যবহার করতে হয়, তাহলে সালোক সংশ্লেষণের প্রভাবক হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারবো দেখো যে সালোক সংশ্লেষণ এর জন্য আমরা কি কি প্রভাবক ব্যবহার করতে পারবো। তাহলে সালোক সংশ্লেষণের জন্য প্রভাবক হিসাবে এখানে আলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো আলোর ভূমিকা। তাহলে সালোক সংশ্লেষণের জন্য প্রথমে আমাদের মনে রাখতে হবে 1 নম্বর আলো। তাহলে দেখো আলো থাকতে হবে। 2 নম্বর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিছু প্রভাবক হিসাবে কাজ করে যে প্রভাবকগুলো, যেমন দেখো একটা উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, আলো থাকতে পারে, তাপমাত্রা থাকতে পারে, পানি থাকতে পারে। তাহলে এখানে আমাদের কিছু বাহ্যিক প্রভাবক আছে, কিছু অভ্যন্তরীণ প্রভাবক আছে। তাহলে আমরা প্রথমে তোমাদের বাহ্যিক প্রভাবক সম্পর্কে একটু বলি। তাহলে বাহ্যিক প্রভাবক সালোক সংশ্লেষণ হতে গেলে আমাদের এই বাহ্যিক প্রভাবকগুলো থাকতে হবে। তাহলে দেখো সালোক সংশ্লেষণে প্রথমে আমাদের আছে বাহ্যিক প্রভাবক, যেমন আলো। 2 নম্বর দাও কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড। 3 নম্বর দাও পানি, তারপরে অক্সিজেন, খনিজ পদার্থ, পানি, তারপর হচ্ছে পানি। এরপরে দাও 4 নম্বর দাও খনিজ পদার্থ, তারপরে হচ্ছে অক্সিজেন, রাসায়নিক পদার্থ, তারপরে অক্সিজেন আর 5 নম্বর 6 নম্বর হচ্ছে রাসায়নিক পদার্থ। তাহলে দেখো এই যে বিষয়গুলো আমরা বলছি যে এগুলো হচ্ছে বাহ্যিক পদার্থ, অর্থাৎ সালোক সংশ্লেষণ খুব ভালো হতে গেলে আমাদের বাহ্যিক প্রভাবগুলো থাকা লাগবে। এরপর দেখো অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে অভ্যন্তরীণ প্রভাবকগুলো আমরা জানি যে একটা উদ্ভিদের জন্য অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে ক্লোরোফিল। কারণ আমরা জানি যে পূর্বে তোমাদের একটা পাতা দেখিয়েছি যে এই পাতায় দেখো উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ, বিষম পৃষ্ঠে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকলে এখানে পত্ররন্ধ্র থাকে, তারপরে তোমার প্রয়োজন সাপেক্ষে পানি বাষ্পাকারে বের করে দেয়, প্রস্ফুটন সংঘটিত হয়, এখানে আরো আছে, আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। এবার দেখো অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে প্রথমে লেখো ক্লোরোফিল। তাহলে এই ক্লোরোফিলের ভূমিকা কিন্তু সালোক সংশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর লেখো পাতার বয়স এবং সংখ্যা। তাহলে পাতার বয়স এবং সংখ্যার তাহলে পাতার বয়স ও সংখ্যার উপরে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শর্করার পরিমাণ, তাহলে একটা উদ্ভিদে কতটুকু শর্করা তৈরি করলো তার পরিমাণ, তাহলে শর্করার পরিমাণ। এরপরে দেখো 4 নম্বর যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম এটার উপরও নির্ভর করে। আর 4 নম্বর যেটা আর 5 নম্বর 6 নম্বর যেটা, তাহলে এখানে দেখো 5 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে এনজাইম।
জাইম। তাহলে দেখো এনজাইম, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সালোক সংশ্লেষণের জন্য আমাদের এই প্রভাবকগুলো যদি সঠিকভাবে থাকে তাহলে উদ্ভিদ খুব ভালোভাবে তাদের প্রয়োজন সাপেক্ষে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারবে। তাহলে আমরা এখানে শিখেছি বাহ্যিক প্রভাবক, আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, খনিজ পদার্থ, অক্সিজেন, রাসায়নিক পদার্থ, এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক হিসাবে কাজ করে। আরো একটা বিষয় আমরা জানতে পারবো, অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে আমাদের এই বিষয়গুলোর উপর নির্ভর করে। তাহলে এখানে আমরা মনে রাখবো যে সালোক সংশ্লেষণের যে দুইটি পর্যায় আছে, আলোক পর্যায় আর অন্ধকার পর্যায়। অর্থাৎ আমরা পূর্বে আলোক পর্যায়ে আমরা পড়ে আসছি, আর পরবর্তীতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়ে আমরা জানি কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে তিনটা চক্র সংঘটিত হয়, ক্যালভিন চক্র, হ্যাস এবং সিলাক চক্র। তা আমরা দুইটা বিষয়ে গুরুত্ব দিব, এই দুইটা বিষয় আমরা ভালো করে পড়বো, হ্যাস এবং সিলাক চক্র আর কেলভিন চক্র। তারপরে দেখো সালোক সংশ্লেষণ ভালো হতে গেলে তার জন্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু প্রভাবক থাকতে হবে। তাহলে সেই প্রভাবগুলো যদি সঠিকভাবে সঠিক মাত্রায় যদি পেয়ে থাকে তাহলে একটা উদ্ভিদ তার নিজের মতো করে খাদ্য তৈরি করতে পারবে। আর একটা বিষয় তোমরা মনে রাখবা, জীব জগতে এই সালোক সংশ্লেষণের জন্য গুরুত্ব কেমন। যেমন দেখো এই সালোক সংশ্লেষণ হওয়ার কারণে উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিয়ে আর অক্সিজেন ত্যাগ করে। তাহলে কার্বন ডাই অক্সাইড যখন গ্রহণ করছে, দেখো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিচ্ছে আর অক্সিজেন ত্যাগ করছে, আর এই অক্সিজেনটা প্রাণী জগতের জন্য অর্থাৎ প্রাণীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা জানি প্রাণীরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাহলে কি হলো, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে সালোক সংশ্লেষণ জীবজগতের উপর কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসের যদি কোনো সমস্যা তোমাদের থাকে, যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক বা ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা তোমাদের সমস্যাগুলো তুলে ধরবে। আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে তোমাদের ক্লাসে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস তোমরা মনোযোগ সহকারে করেছো। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।